টানা তৃতীয় কার্যদিবসের মতো নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। আজ দিন শেষে সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৩৭ পয়েন্টে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে ১০৮ পয়েন্ট সূচক কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমেছিল ২৩ পয়েন্ট, গতকাল ৪৬ পয়েন্ট এবং আজ ৩৯ পয়েন্ট। সব কিছু মিলে ১০৮ পয়েন্ট সূচক কমেছে ৩ কার্যদিবসে। আজ লেনদেনের গতি অনেকটা কমে গিয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি টাকা, আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬১০ কোটি টাকার কিছুটা বেশি। সেই হিসেবে ১৫০ কোটি টাকারও বেশি লেনদেন কমেছে আজ ঢাকা শেয়ার বাজারে। দিন শেষে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৫টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২২১টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম এমরান ভাই। আসসালামু ভাই। এমরান ভাই, প্রথমে আপনার কাছে আসি। এই ৩ কার্যদিবস একটানা পতন, ১০৮ পয়েন্ট সূচক কমেছে ৩ কার্যদিবসে। এই পতনের কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? খুব বিশেষ কোনো কারণ তো আসলে আমরা দেখছি না মার্কেটে। এটা যে জুন জুলাই আগস্ট এই ৩ মাসে মার্কেটে একটা র্যালি ছিল, আর সেপ্টেম্বর মাসটা আমরা মার্কেটে ডাউন দেখেছি, যেটা আমরা প্রফিট টেকিং মনে করেছি। তো অলরেডি মার্কেট ১ মাসের বেশি সময় ধরে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। আমি যেটা মনে করি, এটাকে আমরা বলতে পারি যে ৩ মাসে মার্কেট একটা র্যালি হয়েছিল জুন জুলাই আগস্টে ২০% বেশি। তো সেখান থেকে এখনো অনেক বিনিয়োগকারীও একটা প্রফিটে আছেন। তো কিছুটা প্রফিট টেকিং এর প্রভাব থাকতে পারে এখনো। আর সেটা ছাড়া আমি খুব একটা বিশেষ কোনো রকম অ্যালার্মিং কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে ডিসেম্বরে থাকে বেশিরভাগ কোম্পানির ইয়ার এন্ড, আর জুনে থাকে কিছু কোম্পানির ইয়ার এন্ড। সেক্ষেত্রে জুনের ইয়ার এন্ড ঘিরে বিনিয়োগকারীদের কি এক্সপেকটেশন ফুলফিল হয়েছে বলে মনে হয় আপনার? না, সাধারণত যেটা দেখা যায় জুনের ইয়ার এন্ডের সময়টাতে বরঞ্চ এখানে কিছু স্টকের দাম বাড়ে, তাদের ইয়ার এন্ড ডিক্লারেশন একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিছু স্টকের দামও কমে যখন এটা এক্সাইটমেন্ট না ফিয়ার কাজ করে। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ব্রড বেসড ভাবে কালেকশন হচ্ছে। আপনার আজকেরও আমরা যে মার্কেটে দেখলাম যে এখানে লুজার গেইনারের থেকে প্রায় ডবলেরও বেশি। তার মানে এখানে যে খুব একটা সেক্টর ধরে কালেকশন হচ্ছে তা না, একটা দুটা সেক্টর ছাড়া, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স ছাড়া সব সেক্টরে দেখা যাচ্ছে মোটামুটি কালেকশন আছে, ব্যাংকে একটু বেশি। বাট ইয়ার এন্ডের প্রভাবটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না আসলে আলাদাভাবে। এখন আসি যে পুঁজিবাজারে কারা আসলে ভূমিকা রাখবে। এক্ষেত্রে আপনি জানেন মিউচুয়াল ফান্ডের ভূমিকা নিয়ে আপনাকে কিছু তথ্য দিচ্ছি আমি। ভারতে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট $600 বিলিয়ন, আর বাংলাদেশে মিউচুয়াল ফান্ড অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1.58 বিলিয়ন। পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের 400 গুণ বেশি মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজ করে, আর বাংলাদেশে এই সাইজ এত কম কেন? এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি ব্যর্থ, এই ব্যাপারে আমি বলবো এখনো পর্যন্ত ব্যর্থ। মানে আমি হোপফুল যে বাংলাদেশও পিক আপ করবে, বাট যে কারণে ইন্ডিয়াতে অনেক পপুলার হয়েছে, এখানে প্রথম একটা রিজন হচ্ছে ইন্ডিয়াতে আপনার মার্কেটে পারফরমেন্স আমাদের থেকে অনেক ভালো। আপনি যদি গত ৫ বছর ১০ বছর ২০ বছর যে কোনো হরাইজনে ইন্ডিয়ার মার্কেটের রিটার্নটা দেখেন, ইন্ডেক্সের রিটার্নটা দেখেন, আর এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের রিটার্নটা দেখেন ইন্ডেক্সের, দেখবেন যে ওদের রিটার্ন আমাদের থেকে অনেক বেশি আগে আছে। গত ৫ বছর ওদের ক্যাগার যেটা কম্পাউন্ডিং যেটা এভারেজ রিটার্নটা এটা ১৫% বেশি ছিল, এবং আপনি যদি ২০ বছর হরাইজনে যদি দেখেন দেখবেন যে ১২-১৩% বেশি ছিল। তো মিউচুয়াল ফান্ড গুলো মূলত যেহেতু শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে, মার্কেট পারফর্ম করলে তখন তাদেরও রিটার্নটা ভালো রিটার্ন পাওয়াটা অনেক সহজ হয়। সেই সুবিধাটা ইন্ডিয়ান মার্কেট পেয়েছে প্রথমত। দ্বিতীয়ত তাদের ইন্ডাস্ট্রিটা শুরু হয়েছে আমাদের থেকে বেশ কিছু আগে। তাদের প্রথম মিউচুয়াল ফান্ড এসেছিল ১৯৬৭ সালে, আর আমাদের দেশে প্রথম মিউচুয়াল ফান্ড ১৯৮০ সালে আইসিবির মাধ্যমে এসেছিল। ওটা একদম প্রপার ভাবে এরকম ওয়াইড স্প্রেড ছিল না, খালি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানই তখন আইসিবি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতো। তো ওইটা ওইভাবে আসলে রুট লেভেলে পৌঁছাতে পারেনি। আমাদের প্রপারলি মিউচুয়াল ফান্ড দেখা যায় এটা আসছে আপনার মূলত ২০০৭-৮ সময়টা থেকে বেশি করে দেখা গিয়েছে। ২০০১ সালে ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট প্রাইভেট মিউচুয়াল ফান্ড আসে। তো ইন্ডিয়া থেকে এটা অনেক পরে শুরু হয়েছে। সেই সাথে তাদের রেগুলেটরি অনেক সাপোর্ট ছিল।
আমি বলবো না যে আমাদের রেগুলেটরি সাপোর্ট নেই, আমাদের রেগুলেটরি সাপোর্ট আছে। আমরা বিশেষ করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সবসময় চেষ্টা করে যে মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে। তবে এখানে আসলে দেখা যায় যে এখানে ইন্টার রেগুলেটরদের মধ্যে অনেক সময় একটা ল্যাক অফ কোঅর্ডিনেশন কাজ করে। যে এনবিআর এখানে মিউচুয়াল ফান্ডকে অনেক সময় একটা নতুন ইন্ডাস্ট্রি হিসেবে যেভাবে আমার কাছে মনে হয় যে আরো বেশি এখানে বেনিফিট দেওয়া দরকার যাদের, সেই জিনিসটা আসলে ওভারলুক করে ফেলে। যেমন দেখবেন আপনি কেউ যদি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে, এরকম একটা ব্যাপার ছিল, ট্যাক্স রিবেট পাচ্ছে, এখন আছে, ছিল না এখনো আছে। সে যত টাকা বিনিয়োগ করে 66 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সে এখানে পুরোটার উপর ট্যাক্স রিবেট পাবে। কিন্তু মিউচুয়াল ফান্ড বা সঞ্চয়পত্র কিনলে সে অ্যামাউন্টটা মাত্র 5 লাখ টাকা। তার মানে একই দিকে কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ুক, আর অন্যদিকে ট্যাক্স বেনিফিট বেশি দেওয়া হচ্ছে যখন সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ না করে, মাধ্যমে না যায়, নিজে সরাসরি বিনিয়োগ করছে। এবং ছোট ছোট অনেক কিছু দেখা যায় আমাদের ওভারলুক হয়ে যায়, মিসড আউট হয়ে যায়। ইন্ডিয়া যে ব্যাপারে অনেক কেয়ারফুল ছিল। আর এরপরে আরো একটা বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের যে অ্যাসোসিয়েশন, তারা খুবই, তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো অনেক স্টেপ নিয়েছে তাদের মিউচুয়াল ফান্ডকে পপুলার করার জন্য। ওইখানে যখন দেখা যায় ক্রিকেট কোন টুর্নামেন্টের মধ্যে স্পন্সর হচ্ছে, তারা অ্যাড দিচ্ছে, তো ওই ব্র্যান্ডিংটা ছিল। আমাদের দেশে বেশিরভাগ লোকজন মিউচুয়াল ফান্ড বলতেই ক্লোজের মিউচুয়াল ফান্ডটা বলছে, বাট ক্লোজের মিউচুয়াল ফান্ড তো ইনভেস্টর ফ্রেন্ডলি না। ওপেনের মিউচুয়াল ফান্ড সারা পৃথিবীতে পপুলার, ইন্ডিয়াতে পপুলার। ওপেনের মিউচুয়াল ফান্ড আমাদের এখানে মানুষজন ঠিকভাবে আইডিয়াটাই ক্লিয়ার না। তো মিউচুয়াল ওপেনের ফান্ডকে তারা ক্লোজের সাথে মিলে ফেলে। আমি যদি আপনার সাথে অ্যাড করি, আপনি পৃথিবীর অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ডের কথা বলছেন, আমাদের দেশে কিন্তু মিউচুয়াল ফান্ডের অ্যাসেট বলতেই স্টক মার্কেটের শেয়ার বোঝায়, কিন্তু অন্যান্য দেশে সব ধরনের অ্যাসেট, ক্যাশ থেকে শুরু করে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং থাকে, ইভেন প্রেশাস মেটাল মানে গোল্ড সিলভার এগুলোও থাকে। তাহলে আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের অপারেশনের ক্ষেত্রে সবাই কি পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্বের অন্যান্য মডেলগুলো ফলো করছে কিনা? কারণ অ্যাসেট হোল্ডিংটাও ম্যাটার করে, চাইলেই তো যে কোনো ধরনের কম্বিনেশন নেওয়া যায়। এই লেভেলে আসতে কত বছর লাগতে পারে? এটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এই জিনিসটা আমি বলবো করে মিস আউট করে ফেলেছি। ইন্ডিয়াতে প্রোডাক্ট ভ্যারাইটি অনেক বেশি, তবে আমার যেটা মনে হয় যে এটা আসলে উইথ টাইম আমাদেরও চলে আসবে। আমরা তো আসলে এখন তো বেসিক জিনিসগুলো ঠিক মতো করে উঠতে পারিনি। তো বেসিক ফান্ড গুলা আমাদের ফিক্সড ইনকাম ফান্ড শুরু হলো এখন থেকে মাত্র 3-4 বছর আগে। আমি যখন সান্তাতে ছিলাম তখন আমি ফিক্সড ইনকাম ফান্ড যেটা নিয়ে সেটা সেকেন্ড ফিক্সড ইনকাম ফান্ড ছিল বাংলাদেশে। আইডিএলসি আমাদের আগে করে, এরপরে ইউসিবি করে। তো এই ফিক্সড ইনকাম ফান্ডটা আসছে, এটা কিন্তু বেশি দিন আগে না, বাট খুব বেসিক একটা প্রোডাক্ট। তো শরিয়া ফান্ড একটা আগে এসেছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যখন ইন্ডাস্ট্রিটা বড় হবে, এখন যেটা হচ্ছে যে খুব প্লেন ভ্যানিলা একদম রেগুলার একটা ফান্ড লঞ্চ করায়, যেহেতু এখানে পার্টিসিপেশন খুব কম, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে একদম নতুন একটা ফান্ড নিয়ে আসলে এখানে রুলসেও কিছু চেঞ্জ আনতে হবে নতুন ফান্ড আনার ক্ষেত্রে। সেই হিসেবে সে উদ্যোগ নিলে এখন যে আমরা ওইভাবে সাড়া পাবো, সেভাবে মার্কেটটা এখনো রেডি হয়নি আনফরচুনেটলি। আমার কাছে মনে হয় যে মার্কেটটা যদি একটা এক্সপেনশন হতে থাকে, যেটা আমি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে করে, কিছু ফান্ড যখন ভালো রিটার্ন দেবে আস্তে আস্তে করে আসবে মানুষ, তখন এই নতুন প্রোডাক্ট গুলোও চলে আসবে এবং তখন এসএসসি বা রেগুলেটরও চিন্তা করবে যে এই রুল গুলা কি করে আরো নতুন নতুন ফান্ড বা প্রোডাক্ট নিয়ে আসার জন্য মডিফাই করা যায়। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেরকম আমাদের এখানে পপুলার হতে পারে, রিট যেটা, তারপর আপনি আরো যেগুলো বললেন যে ইনডেক্স ফান্ড আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে, রাইট। আমাদের ইটিএফ ও যেরকম একটা আসবে করে পরে আসলো না, আমরা একটা ড্রাফট গাইডলাইন তৈরি করে রেখেছিলাম। তো আমার মনে হয় এগুলো ইভেন্চুয়ালি চলে আসবে ইন্ডাস্ট্রি বড় হওয়ার সাথে সাথে। আমার মনে হয় 5 ইয়ার্স টাইমে আমরা বেশ ভালো একটা পরিবর্তন দেখতে পাবো এই ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এই ক্ষেত্রে যারা অলরেডি মিউচুয়াল ফান্ড যাদের রয়েছে, বেশিরভাগই আপনি 38টি মিউচুয়াল ফান্ডের মধ্যে 32টি নেট অ্যাসেট ভ্যালু নিচে রয়েছে, তাদেরকে উদ্ধার তো আগে করতে হবে। তারাও তো আসলে নতুন ইন্ডাস্ট্রিতে কিছুটা ভূমিকা পালন করতে পারে। তাদেরকে উদ্ধার করার জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনার? এখানে আসলে ন্যাভের থেকে যে নিচে ফান্ডগুলো আছে, তো এটা কারণটা কি, এই কারণটা দেখতে হবে। কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে মার্কেটের অ্যানোমালি, যে মার্কেটে না বুঝে নিচে তারা জাস্ট একটা ট্রেন্ড থেকে যে শব্দ ন্যাভের নিচে থাকে এটা নিচেই থাকবে, এইভাবে হয়তো বা কেনা বেচা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ কারণেই ন্যাভের নিচে থাকে। নেট অ্যাসেট ভ্যালু তারা যেটা পাবলিশ করছে ফান্ডগুলা, সে নেট অ্যাসেট ভ্যালু দেখাচ্ছে 12 টাকা, এর মধ্যে 5 টাকার অ্যাসেট আছে ব্যাড অ্যাসেট বা ঠিক মতো প্রভিশন করেনি, অথবা এমন কোন প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে যেটা আসলে এনক্যাশেবল না, বা ইনভেস্টমেন্টটা আসলে টোটালি ব্যাড ইনভেস্টমেন্ট।
তো ওটার অ্যাকচুয়াল নেট অ্যাসেট ভ্যালু হয়তো 60 টাকা। তো তখন কি হচ্ছে, তখন বিনিয়োগকারীরা যে 60 টাকা প্রাইসটা দিচ্ছে এটা আসলে যথার্থ প্রাইসে দিচ্ছে, সে কিন্তু কম দিচ্ছে না। তো এই ব্যাপারগুলোতে রেগুলেটর এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে এসেছেন, যে এরকম যাদের ব্যাড ইনভেস্টমেন্ট আছে বা এরকম রিপোর্টিং গুলো ঠিক মতো হচ্ছে না, সেটার ব্যাপারে রেগুলেটর যখন ব্যবস্থা নিবেন আমার কাছে এবং নিচ্ছেও ব্যবস্থাগুলা, তখন এই জিনিসগুলা বিনিয়োগকারীরাও মানে তাদের মধ্যে উইথ টাইম তারা বুঝতে পারবে যে কোনটা রিয়েল নেট অ্যাসেট ভ্যালু, কোনটা হচ্ছে একটু ইনফ্লেটেড নেট অ্যাসেট ভ্যালু। জি, এখন যারা বিনিয়োগ করেই ফেলেছেন তাদেরকে আমি যেটা মনে করি তার দেখা দরকার, সেই সব মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের পোর্টফোলিও প্রকাশ করতে বাধ্য থাকে 3 মাস পর পর। তো সেখানে সে দেখবে যে নেট অ্যাসেট ভ্যালু যে ইয়েগুলো আছে, ক্যালকুলেশনটা করেছে যেটার উপর ভিত্তি করে, সেটা ঠিক আছে এটা কিনা, এখানে এমন কোন অ্যাসেট আছে কিনা যেটার ভ্যালু নেই আসলে সন্দিহান হতে হবে, যেটা কোনো প্রাইভেট সে পোল্ট্রি ফার্ম ইনভেস্ট করেছে যেটা লিস্টেড, তো এটার ভ্যালু তো সে জানে না, অথবা তার এমন একটা এফডিআর আছে এমন একটা ব্যাংকে যে টাকা তার ফেরত পর আসা নাই, কিন্তু নেট অ্যাসেট ভ্যালুতে সে সেটা ধরছে, প্রভিশন করছে না। কিন্তু সে যদি দেখে সবগুলো অ্যাসেট সলিড আছে, সেই ক্ষেত্রে সে যদি জাস্ট শুধু হোল্ড করে থাকে ইনভেস্টমেন্টটা, আমার কাছে মনে হয় তার এখানে লস হওয়ার সম্ভাবনা নাই। জি, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। মিউচুয়াল ফান্ড হচ্ছে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনে মাত্র 3%, তাহলে তাদের ভূমিকা লেনদেনের ক্ষেত্রে বলতে পারি 3%। তাদের 3% থেকে আরো বেশি যেন বাড়ানো যায়, অ্যাটলিস্ট 10% হয়, সেই জন্য কি করণীয় লেনদেনের পরিমাণ বাড়ানোর জন্য? জি, মানে লেনদেন আপনি যেটা বললেন যে তার শতাংশটা যখন মার্কেটের ক্যাপের পরিমাণটা বেড়ে যাবে, এমনিতে লেনদেনও তার বাড়তে থাকবে। তো আমার এখানে মনে হয় এখানে একই সাথে রেগুলেটরকে কাজ করতে হবে, মানে গভর্নমেন্ট এন্ডে এখানে একদম কোঅর্ডিনেশন করে, বিশেষ করে এনবিআর এর সাথে এসএসসি কোঅর্ডিনেট করে এমন ভাবে কাজ করা দরকার যাতে মিউচুয়াল ফান্ডে মানুষ কেন বিনিয়োগ করবে, এখানে তার একটা ডিরেক্টলি বেনিফিট করা থেকে সে যাতে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে তার কিছু অ্যাডভান্টেজ পায়, জি, সেই জিনিসটা একটা পলিসি বা রেগুলেশন আমার মনে হয় যে আসা উচিত। জি, আমরাও আশা করি সেটা। আর সেকেন্ডলি হচ্ছে আমাদেরকেও ভালো পারফর্ম করতে হবে, যারা আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সে যদি নিজে নিজে ইনভেস্ট করে দেখা যায় সে ভালো রিটার্ন পাচ্ছে, ভালো রিস্ক ম্যানেজ করছে, আর আমরা যদি তার থেকে বেটার না করতে পারি তাহলে সে কেন আমাদের কাছে টাকা রাখবে? জি, আমরা বুঝতে পেরেছি। এটা মেনটেন করতে হবে। জি, ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, একুশে ডিবিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।